জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 241911, কোর্সের নাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, লেকচার নম্বর 3, লেকচারের শিরোনাম ভূ রাজনৈতিক এবং পরিবেশগত ইস্যু। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভূ রাজনীতির সংজ্ঞা বর্ণনা করতে পারবে, ভূ রাজনীতির উপাদান বর্ণনা করতে পারবে, ভূ রাজনীতির গুরুত্ব বর্ণনা করতে পারবে, বাংলাদেশের পরিবেশগত সমস্যা বর্ণনা করতে পারবে, পরিবেশগত সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ সমূহ বর্ণনা করতে পারবে, বিশ্ব পরিবেশগত সমস্যা সমূহ বর্ণনা করতে পারবে, পরিবেশগত সমস্যার সমাধানে জাতিসংঘের ভূমিকা বর্ণনা করতে পারবে। ভূ রাজনীতি: আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো সুবিধা পায়, কখনো কখনো বেশ অসুবিধার সম্মুখীন হয়। মূলত ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা নীতি বিশ্লেষণই ভূ রাজনীতি। পামার অ্যান্ড পার্কিন্সের মতে, জিওপলিটিক্স ইজ দি ম্যানিফেস্টেশন অফ জিওলজিক্যাল প্রপার্টি। আধুনিক ভূ রাজনীতির প্রবক্তা কিলেন এর মতে, geopolitics is the theory of the state as a geographic organism of phenomenon in a space or land territory area. এনজে স্কেম্যান এর মতে, ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতে রাষ্ট্রের নিরাপত্তা নীতি হল ভূ রাজনীতি। কর্নেল ফিফার বলেন, কোন দেশের বিদেশ নীতি নির্ধারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত এবং ভৌগোলিক উপাদানের প্রয়োজনই ভূ রাজনীতি। এক কথায় আমরা বলতে পারি, ভৌগোলিক বাস্তবতা এবং ভৌগোলিক উপাদানের ভিত্তিতে কোনো রাষ্ট্রের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি বিশ্লেষণী বা নির্ধারণী ভূ রাজনীতি। ভূ রাজনীতির বেশ কিছু উপাদান রয়েছে। এই সকল উপাদানের তারতম্যের কারণে এক এক রাষ্ট্রের রাজনীতি এক এক রকম। উপাদানের তারতম্যের কারণে প্রতিটি রাষ্ট্রের ভূ রাজনীতি আলাদা থাকে। এই সকল উপাদানের মধ্যে প্রথমে আলোচনা করা যাক ভৌগোলিক আয়তন। ভৌগোলিক আয়তন প্রতিটা রাষ্ট্রের ভিন্ন ভিন্ন রকম, যে কারণে এই সকল রাষ্ট্রের ভূ রাজনীতি ভিন্ন রকম। যে রাষ্ট্র ভৌগোলিকভাবে বড় বা আয়তনে বড়, সেখানে অভ্যন্তরীণ সম্পদ বেশি থাকে, সে দেশের জনসংখ্যা বেশি থাকে, সে দেশের অর্থনীতিও মজবুত হয়। আবার বৃহত্তম আকারের কারণে এই রাষ্ট্র পার্শ্ববর্তী ক্ষুদ্র রাষ্ট্রকে খুব সহজে প্রভাব বিস্তার করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং ভূ রাজনীতির উপাদান হিসেবে ভৌগোলিক আয়তনের গুরুত্ব অনেক বেশি। আঞ্চলিক অবস্থান ভূ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই অবস্থানের উপরে কোনো রাষ্ট্রের ভূ রাজনীতি নির্ভর করে থাকে। যে রাষ্ট্র দূরে অবস্থিত সংঘাতপূর্ণ এলাকা থেকে সে রাষ্ট্র কম ক্ষতিগ্রস্ত হয়, আবার সংঘাতপূর্ণ এলাকা অবস্থিত হলে সেই রাষ্ট্রটি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থানগত কারণে বা আঞ্চলিক অবস্থানগত কারণে ক্ষতিগ্রস্ত কম হয়েছিল। অন্যদিকে ইউরোপের রাষ্ট্রগুলো পাশাপাশি অবস্থিত হওয়ায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভূ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতি এবং প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক চিন্তাভাবনার উপরেও কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নির্ভর করে। যে রাষ্ট্র শান্তিপ্রিয় রাষ্ট্রের পাশে অবস্থিত, সে রাষ্ট্র নিরাপদে থাকতে পারে, আর যে রাষ্ট্র আগ্রাসী রাষ্ট্রের প্রতিবেশী, সেই রাষ্ট্রকে সবসময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। ভূ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল অভ্যন্তরীণ কাঠামো। অভ্যন্তরীণ কাঠামোর
কারণে বিভিন্ন রাষ্ট্রের ভূরাজনীতি বিভিন্ন রকম হয়ে থাকে। যে রাষ্ট্রে পাহাড় রয়েছে সে রাষ্ট্রের ভূরাজনীতি বিভিন্ন রকমের সুবিধা থাকে, আবার যে রাষ্ট্রে নদী বেষ্টিত বা অনেক নদী রয়েছে সে রাষ্ট্রগুলো ভূরাজনীতিকে সুবিধা পেয়ে থাকে। যোগাযোগের ক্ষেত্রে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার সীমান্ত এলাকায় পাহাড় থাকলে সেই রাষ্ট্র সীমান্ত অনেকটা নিরাপদ থাকে। কোন রাষ্ট্রের ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো জলবায়ু। জলবায়ু কোন রাষ্ট্রের জনগণের স্বাস্থ্য এবং কর্মদক্ষতার উপর প্রভাব ফেলে। একই সাথে এটি রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে। শীত প্রধান এবং উষ্ণ অঞ্চলের রাজনীতি ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। সেখানে মানুষের চিন্তাধারা, সেখানে মানুষের কর্মদক্ষতা, সেখানে মানুষের কর্মতৎপরতা ভিন্ন হয়ে থাকে। সুতরাং জলবায়ু একটি রাষ্ট্রের ভূরাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভূরাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জাতীয় ঐক্যবোধ। জাতীয় ঐক্যবোধ যে দেশের যতটা দৃঢ় সে রাষ্ট্রের ভূরাজনীতি ততটা সুশৃঙ্খল। আর জাতীয় ঐক্যবোধের অভাব থাকলে সেই রাষ্ট্রের ভূরাজনীতি বিশৃঙ্খল হয়ে থাকে। জাতীয় ঐক্যবোধের উপর ভিত্তি করে কোন রাষ্ট্র জাতীয় শক্তিতে বলীয়ান হয়। জাতীয় ঐক্যবোধের ঘাটতি থাকলে সেই রাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে এবং সেই রাষ্ট্রে বহিঃশত্রুর হুমকি বা আগ্রাসন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভূ রাজনীতির গুরুত্ব। আন্তর্জাতিক রাজনীতিতে কোন রাষ্ট্রের অবস্থানগত কারণে সেই রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানগত কারণে এক এক রাষ্ট্রের রাজনীতি এক এক ধরনের হয়ে থাকে, এক এক রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এক এক ধরনের হয়ে থাকে। আমরা এই পর্যায়ে সে বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আলোচনা করব ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান যে রাষ্ট্রের জন্য সুবিধাজনক সে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি স্বাধীন এবং স্বাবলম্বী হয়ে থাকে। আর যে রাষ্ট্র ভৌগোলিকভাবে আগ্রাসী রাষ্ট্র দ্বারা আবদ্ধ বা পরিবেষ্টিত তাকে বিভিন্ন চিন্তা করেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখতে হয়। একই সাথে কোন রাষ্ট্র যদি পাহাড় বেষ্টিত হয় এবং কোন রাষ্ট্রে যদি নদী মাতৃক হয় সেই রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আকার ও আয়তন। রাষ্ট্রের আকার ও আয়তন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোন রাষ্ট্রের রাজনীতি নির্ধারণ করে থাকে। আকার ও আয়তনের বিশালতার কারণে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই সকল রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী অবস্থান তারা নিশ্চিত করেছে। এই আকার এবং আয়তনের কারণে এই রাষ্ট্রের জাতীয় শক্তি দৃঢ় থাকে, এই রাষ্ট্রের সম্পদ প্রচুর থাকে, এই রাষ্ট্রের সামরিক বাহিনী শক্তিশালী থাকে। এই কারণে আকার ও আয়তন ভূরাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভূরাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূরাজনীতির অন্যতম উপাদান হলো জলবায়ু। জলবায়ু রাষ্ট্রের অনুকূল না থাকলে এক রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া এক ধরনের হয়, আর জলবায়ু যদি কোনো রাষ্ট্রের অনুকূলে থাকে সেই রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ভিন্ন রকম হয়। জলবায়ুর শীত প্রদান এবং উষ্ণতার কারণে এক এক রাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা ভিন্ন ভিন্ন হতে পারে। ভূরাজনীতি কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূরাজনীতির অন্যতম উপাদান ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি ভিন্ন ভিন্ন হয়। ভূপ্রকৃতির বিভিন্ন উপাদান পাহাড়, নদী এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের সমন্বয়। ভূপ্রকৃতি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। নদী বেষ্টিত রাষ্ট্র যোগাযোগের ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকে। সমুদ্র বেষ্টিত রাষ্ট্র অত্যন্ত
সুবিধাজনক অবস্থানে থাকে, পাহাড় বেষ্টিত রাষ্ট্রগুলো বিভিন্ন দিক থেকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বা আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকে। ভূ রাজনীতির অন্যতম উপাদান প্রতিবেশী উপর নির্ভর করেই বিভিন্ন রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া নির্ধারিত হয়ে থাকে। প্রতিবেশী নির্ভরশীল রাষ্ট্র স্বাধীন এবং সক্রিয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারে না এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে না। সেক্ষেত্রে তাকে প্রতিবেশীর উপর নির্ভর করতে হয়। প্রতিবেশীর গতি প্রকৃতি, প্রতিবেশীর চিন্তাভাবনা, ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতে পারে। সে কারণে প্রতিবেশী নির্ভরশীলতা একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে বা ক্রিয়া প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান। আন্তর্জাতিক রাজনীতিতে ভূ রাজনীতির গুরুত্ব আরেকটি বিশেষ কারণে, সেটি হলো সংস্কৃতি। সংস্কৃতি যদি অভিন্ন হয় সেই রাষ্ট্র সুশৃঙ্খল হয়। আর কোনো রাষ্ট্র যদি ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি থাকে তাহলে তাদের মধ্যে সংঘাত লেগে থাকে। ফলে ওই রাষ্ট্রকে অভ্যন্তরীণ ঐক্যবদ্ধতা বজায় রাখার জন্য বেশি মনোযোগ দিতে হয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে সে ভূমিকা পালন করতে কম সক্ষম হয়। প্রাকৃতিক সম্পদও ভূ রাজনীতির অন্যতম উপাদান। এই উপাদানের উপর নির্ভর করে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা পালন করে থাকে। প্রাকৃতিক সম্পদে স্বাবলম্বী রাষ্ট্র সাধারণত অর্থনৈতিক দিক থেকে সচ্ছল থাকে, ফলে সে আন্তর্জাতিক ক্ষেত্রে দৃঢ় অবস্থানে থাকে। আর প্রাকৃতিক সম্পদের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে এই রাষ্ট্রটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্বল ভূমিকা পালন করে থাকে। সে অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পন্ন হতে পারে না, ফলে সে রাজনৈতিক ক্ষেত্রেও সে দুর্বল ভূমিকা পালন করে। কোন রাষ্ট্রের ভূ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার পদ্ধতি। সরকার পদ্ধতির কারণে অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে পারে। রাষ্ট্রের সরকার পদ্ধতি যদি গণতান্ত্রিক হয় সে আরেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের বন্ধু হতে পারে এবং তার সহযোগিতা খুব সহজেই পেতে পারে। আর যদি একনায়কতান্ত্রিক রাষ্ট্র হয় বা আগ্রাসী রাষ্ট্র হয় সে আরেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের সহযোগিতা পেতে তার জন্য কষ্টকর হয়, ফলে সে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখতে কম সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের পরিবেশগত বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা জানি যে নানাবিধ কারণে পরিবেশ মারাত্মকভাবে সারা বিশ্বেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। যে কারণে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জীবন জীবিকাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রতি বছর ঘূর্ণিঝড়ের কারণে এদেশের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তেমনি বন্যার কারণেও এদেশের জনগণের জীবন এবং জীবিকা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। অর্থনৈতিক এই সমস্যা রাজনীতির উপরেও প্রভাব ফেলে এবং দেশকে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সুতরাং পরিবেশের সমস্যা কোনোভাবে আন্তর্জাতিক রাজনীতি অঙ্গনে এড়ানো যায় না। বাংলাদেশের পরিবেশগত একটি সমস্যা হলো বায়ু দূষণ। বিভিন্ন কারণে বায়ু দূষিত হচ্ছে, বিশেষ করে যানবাহনের থেকে নির্গত ধোঁয়া ও সীসা এবং কলকারখানার ধোঁয়ার কারণে এদেশের বায়ু দূষিত হচ্ছে। তাছাড়া বনভূমির পরিমাণ কম হওয়ার কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণে বাতাস মারাত্মকভাবে দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের হুমকি সৃষ্টি করছে। পানি দূষণ এদেশের পরিবেশগত আরেকটি মারাত্মক সমস্যা। অপরিকল্পিত পানি ব্যবস্থাপনার কারণে এদেশের দূষিত পানিগুলো
বিভিন্ন নদী নালায় মিশে নদীকে দূষিত করছে। আমরা যদি ঢাকা শহরের আশেপাশে নদীগুলো দেখি, বিশেষ করে বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যার অবস্থা দেখি, সেগুলার দূষিত পানি কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না এবং আশেপাশের এলাকাকে সেগুলো দূষিত করছে। এদেশের পরিবেশগত আরেকটি সমস্যা হলো শব্দ দূষণ। যানবাহন এবং কলকারখানার বিকট শব্দ ঢাকা শহর সহ বিভিন্ন বড় বড় শহরে শব্দ দূষণকে মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে এবং সেগুলো জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করছে। বাংলাদেশের পরিবেশগত আরেকটি মারাত্মক সমস্যা হলো মাটি দূষণ। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি দূষণের মাধ্যমে মূলত মাটি দূষণ ঘটছে। বিভিন্ন কলকারখানার বর্জ্য, চিকিৎসা বর্জ্য বিভিন্ন জায়গায় ফেলার কারণে সেখানে মাটি দূষিত হচ্ছে। এছাড়া সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণে বিভিন্ন এলাকায় মাটি সহ পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যকে বিঘ্নিত করছে, যা বিভিন্ন রোগবালাই সৃষ্টি করছে এবং পরিবেশগত ঝুঁকির সৃষ্টি করছে। বাংলাদেশের পরিবেশগত একটি সমস্যা হলো বনভূমি উজাড়। সরকার বিভিন্ন সময় সামাজিক বনায়ন সহ বনায়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু চোরাই কারবারিরা এবং অসচেতন লোকজনের কারণে বিপুল পরিমাণ বনভূমি প্রতি বছর উজাড় হচ্ছে। বাংলাদেশের বনভূমি বর্তমানে রয়েছে দেশের আয়তনের 10%, যা মোটেই সন্তোষজনক নয়। অথচ পরিবেশগত সমস্যা মোকাবেলার জন্য একটি রাষ্ট্রে মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। আর এই বনভূমি উজাড়ের কারণে দেশে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অন্যতম পরিবেশগত সমস্যা হলো খরা। খরার কারণে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এর ফলে কৃষির উৎপাদন কমে যাচ্ছে এবং মানুষের জীবন এবং জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশগত কারণে বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি এবং বনভূমি উজাড়ের কারণে মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে, ফলে খরা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষির উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশের পরিবেশগত আরেকটি মারাত্মক সমস্যা হলো বন্যা। জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এই বন্যা। বর্তমান সময়েও দেশের বিভিন্ন স্থানে বন্যা অব্যাহত রয়েছে। এর ফলে ফসল, সম্পদ এবং জীবিকা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মানুষের বসত বাড়ি, মানুষের কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ সমুদ্র তীরবর্তী, যে কারণে সামুদ্রিক ঝড় বাংলাদেশের প্রায় নিত্যসঙ্গী বলা চলে। প্রায় প্রতি বছর সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং অনেক সময় অনেক জীবনহানি কারণ হচ্ছে এই ঘূর্ণিঝড়। এছাড়া কালবৈশাখীর তাণ্ডবেও ফসল এবং জীবনহানি ঘটছে অহরহ। সুতরাং ঘূর্ণিঝড় বাংলাদেশের মারাত্মক একটি পরিবেশগত সমস্যা। বাংলাদেশের পরিবেশগত আরেকটি সমস্যা হলো ভূমিকম্প। প্রায় প্রতি বছর ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে। হালকা এবং মাঝারি মানের এই ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষজ্ঞগণ বাংলাদেশকে সতর্ক করছেন যে যে কোনো সময় মারাত্মক একটি ভূমিকম্প ঢাকা শহরকে মৃত্যু পরিণত করতে পারে।
এবং অপরিকল্পিত নগরায়ন উদ্ধার তৎপরতা ব্যাহত করতে পারে। সরকার সেজন্য সজাগ রয়েছে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে। বাংলাদেশ পরিবেশগত দিক থেকে বিভিন্ন ঝুঁকিতে রয়েছে এবং বিভিন্ন সমস্যার নিয়মিত সম্মুখীন হচ্ছে, আর যে কারণে এই সকল সমস্যা মোকাবেলার জন্য সরকার বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই সকল পদক্ষেপ আমরা এবার আলোচনা করব। প্রথমে আলোচনা করা যাক পরিবেশ নীতি 1992। দেশের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার অত্যন্ত তৎপর রয়েছে। নিজস্ব চাহিদা, উপলব্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশগত সম্মেলনগুলোর ফলশ্রুতিতে পরিবেশ নীতি 1992 প্রণীত হয়েছে। এই নীতিতে বাংলাদেশের কৃষি, শিক্ষা, যোগাযোগ সহ 15টি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশগত সমস্যা মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশের উন্নয়নের জন্য সরকার যে সকল উদ্যোগ নিয়েছে এর অন্যতম হলো পরিবেশ সংরক্ষণ আইন 1995। সরকার 1995 সালের 16 ফেব্রুয়ারি এই আইনটিকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং এটি ব্যাপকভাবে প্রচার করে জনগণের মধ্যে সচেতনতার সৃষ্টি চলছে। বাংলাদেশের সরকার পরিবেশের সংরক্ষণ, উন্নয়ন এবং দূষণ রোধের জন্য যে সকল উদ্যোগ নিয়েছে এর অন্যতম হল পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997। মূলত পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর লক্ষ্য পূরণের জন্য এই বিধিমালাটা প্রণীত হয়েছে। পরিবেশের দূষণ রোধকল্পে এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিচার করার জন্য পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন 2000 প্রণীত হয় এবং 6 এপ্রিল 2000 সালে জাতীয় সংসদে এই সংশোধনী বিলটি পাস এবং 10 এপ্রিল 2000 এটি গেজেট আকারে প্রকাশিত হয়। পরিবেশ আইন ও বিধিমালা কার্যকর এবং সেগুলো লঙ্ঘন রোধকল্পে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে পরিবেশ আদালত আইন 2000 প্রণীত হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিবেশ উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ সরকার পরিবেশের সংরক্ষণ, উন্নয়ন এবং দূষণ রোধের জন্য যে সকল উদ্যোগ নিয়েছে এর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল বনায়ন কার্যক্রম। সরকার সামাজিক বনায়নের জন্য ব্যাপক প্রচার চালাচ্ছে। প্রতি বছর বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষে বনায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বৃক্ষরোপণকে উৎসাহিত করা হচ্ছে। 30 লক্ষ শহীদের স্মরণে 30 লক্ষ গাছের চারা রোপণ এবং মুজিববর্ষ স্মরণে বৃক্ষরোপণ এর অন্যতম উদাহরণ হতে পারে। দেশের বনায়ন কার্যক্রম এবং পরিবেশের উন্নয়নে বন গবেষণা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি উদ্ভিদ সমীক্ষা, বিভিন্ন প্রজাতি সংরক্ষণ, বৃক্ষের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ করছে এবং এই বনায়ন কার্যক্রম এবং বৃক্ষের উপর বিভিন্ন গবেষণা পরিচালনা করছে, যা সামাজিক বনায়ন সহ বনায়ন কার্যক্রমকে যেমন সম্প্রসারিত করছে এবং একই সাথে পরিবেশের উন্নয়নে ভূমিকা পালন করছে। এদেশের পরিবেশগত একটি মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে অবৈধ চোরা কারবারিরা। অবৈধভাবে বনের গাছ কেটে ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছে।
বন অধিদপ্তর বিভিন্ন সময় বিশেষ অভিযান চালিয়ে এই সকল চোরা কারবারিদেরকে আটক করছে এবং যারা গাছ কাটছে অবৈধভাবে তাদেরকে বিভিন্ন শাস্তির আওতায় আনছে, যা পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের পরিবেশ উন্নয়ন এবং সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পরিবেশ অধিদপ্তর। এই প্রতিষ্ঠানটি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে পরিবেশ আইন লঙ্ঘন এবং পরিবেশ আইন পরিপন্থী কাজ যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করছে। পরিবেশের সংরক্ষণ, উন্নয়ন এবং দূষণ রোধে প্রযুক্তির ব্যবহার সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশের গতি প্রকৃতি যেমন সরকার জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছে, তেমনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত দুর্যোগ সম্পর্কে আগাম বার্তা জনগণের জানমালের সংরক্ষণে এবং সম্পদের ক্ষয়ক্ষতি রোধে কার্যকর বলে প্রমাণিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব বিশ্বের পরিবেশগত বিভিন্ন সমস্যা সম্পর্কে। প্রথমে আসা যাক কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। আমরা জানি যে দীর্ঘদিন ধরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বের আবহাওয়া এবং জলবায়ুকে উষ্ণ করে তুলছে। পরিবেশবাদীগণ বিভিন্ন সময়ে এই ব্যাপারে বিশ্ববাসীকে সতর্ক করছেন এবং বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু শক্তিশালী এবং শিল্পোন্নত রাষ্ট্রগুলোর অবহেলার কারণে, অমনোযোগের কারণে এই সমস্যা প্রকট আকার ধারণ করছে। আমরা জানি যে পারমাণবিক বোমার ব্যবহার এবং শিল্প কারখানার ধোঁয়া মারাত্মকভাবে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়িয়ে দিয়ে অক্সিজেনের পরিমাণকে কমিয়ে দিচ্ছে, যা মানুষের এবং অন্যান্য জীবের জন্য হুমকি সৃষ্টি করছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। বেশ কিছু বছর ধরে বিশ্বের তাপমাত্রা প্রতি বছরেই বৃদ্ধি পাচ্ছে এবং তা মানুষ ও অন্যান্য জীবের জীবনের প্রতি হুমকি সৃষ্টি করছে। গত কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ায় 54.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বিশ্বের ইতিহাসে এটি সর্বোচ্চ। এভাবে উষ্ণতা বৃদ্ধি পেলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের জন্য ক্ষতির কারণ হবে। বিশ্বের পরিবেশগত আরেকটি সমস্যা হলো গ্রিন হাউস এফেক্ট। উন্নত দেশে শিল্পায়ন এবং অত্যাধিক জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে পৃথিবীর ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি হয়েছে। এটি পরিবেশগত মারাত্মক হুমকির সৃষ্টি করছে এবং জীবের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে। বিশ্বের পরিবেশগত একটি বড় সমস্যা হলো প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন সময় বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ইত্যাদি ব্যাপক প্রাণহানি এবং সম্পদহানি ঘটাচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগ ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের পরিবেশগত আরেকটি সমস্যা হলো পানি দূষণ। মানুষের যথেচ্ছ ব্যবহার, অসচেতনতা এবং খামখেয়ালিপনার কারণে প্রতি বছর সুপেয় পানির পরিমাণ কমে যাচ্ছে এবং পানি দূষণ মারাত্মক আকার ধারণ করছে, যা
জলজ প্রাণী এবং মানুষের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। পানি দূষণের এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে সুপেয় পানির মারাত্মক অভাব হবে বলে অনেকেই সতর্ক করেছেন। বিশ্বব্যাপী পরিবেশ সংক্রান্ত সমস্যার অন্যতম হলো মাটি দূষণ। মাটির যথেচ্ছ ব্যবহার এবং ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার কারণে সারা বিশ্বে মাটি দূষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ফসল উৎপাদন, বনায়ন কার্যক্রম এবং জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে। শব্দ দূষণ বিশ্বব্যাপী আরেকটি পরিবেশগত মারাত্মক সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিশ্বব্যাপী যানবাহন বৃদ্ধির কারণে মারাত্মক শব্দ দূষণ ঘটছে সারা বিশ্বে, যা মানুষের শ্রবণ শক্তি সহ জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। অপরিকল্পিত নগরায়ন পরিবেশগত আরেকটি মারাত্মক সমস্যা। এর ফলে বিশ্বব্যাপী পরিবেশ মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। ক্রমাগত হারে সাম্প্রতিক বছরগুলোতে গ্রাম থেকে মানুষ শহরে আসছে। জীবন ও জীবিকার তাগিদে শহরে চলে আসায় শহরে ঘন ঘন বাড়িঘর স্থাপন হচ্ছে, একসাথে অনেক লোক বসবাস করছে, ফলে মহামারী সহ বিভিন্ন ধরনের জনস্বাস্থ্যের হুমকি সৃষ্টি হচ্ছে। বিশ্বব্যাপী বৈধ এবং অবৈধভাবে বিপুল পরিমাণ বৃক্ষ নিধন হচ্ছে প্রতি বছর, ফলে বনভূমি হ্রাস পাচ্ছে। এই বনভূমি হ্রাসের ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। এই পরিবেশগত সমস্যার ফলে জলবায়ু উষ্ণ হচ্ছে এবং পরিবেশগত নানাবিধ বিপর্যয় ডেকে আনছে। পাহাড় কাটা ও ভূমিক্ষয়, বসতবাড়ি এবং ফসলের জমি তৈরির জন্য প্রতি বছর বিশ্বব্যাপী মানুষ অবৈধভাবে পাহাড় কাটছে, ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে, একই সাথে ভূমিক্ষয় হচ্ছে। আর এই অবস্থায় প্রতি বছর আমরা দেখতে পাই পাহাড় ধসে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর প্রাণহানি ঘটছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলে ব্যাপক হারে বরফ গলছে প্রতি বছর, ফলে তা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে। এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্য যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিশ্বের স্থলভাগের বিস্তীর্ণ অংশ সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে এবং নিম্নাঞ্চলে বসবাসকারীদের বাসস্থানগত সমস্যা সৃষ্টি করছে। বিশ্বে বহু লোক বাস্তুচ্যুত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব পরিবেশগত সমস্যা সমাধানে জাতিসংঘের বিভিন্ন ভূমিকা সম্পর্কে। বিশ্বব্যাপী পরিবেশ যেভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তেমনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করছে এই সকল সমস্যা থেকে উত্তরণের উপায় বের করার জন্য। জনগণকে সচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে। এই পর্যায়ে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমেই হলো স্টকহোম সম্মেলন। সুইডেনের এক প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদ 1968 সালে মানব পরিবেশ ও সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য স্টকহোম সম্মেলনের আয়োজন করে। সেখানে রাষ্ট্রীয় সার্বভৌম ও দূষণের মধ্যে সমন্বয়, অ্যাকশন প্ল্যান গৃহীত এবং বিশ্ব পরিবেশ পালনের ঘোষণা দেওয়া হয় এবং পরিবেশ সংক্রান্ত
ডাটাবেস স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয়, যা পরিবেশ দূষণ রোধের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বিশ্বব্যাপী পরিবেশের দূষণ রোধ এবং পরিবেশের উন্নয়নের জন্য জাতিসংঘ যে সকল উদ্যোগ নিয়েছে এর অন্যতম হল ধরিত্রী সম্মেলন। ব্রাজিলের রিও ডি জেনেরোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে 185 দেশের প্রায় 3,500 প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন হলো এজেন্ডা 21, যেখানে আবহাওয়া পরিবর্তন এবং ওজোন স্তরের ক্ষয় রোধের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় অর্জন হলো রিও ডিক্লারেশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে 27টি মূলনীতি নির্ধারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল টেকসই উন্নয়ন, পরিবেশগত সমস্যা নিরসনে সকলের অংশগ্রহণ এবং সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা গ্রহণ। তৃতীয় অর্জন হলো কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। পৃথিবীর উষ্ণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এটা থেকে মুক্তির জন্য সকল দেশকে অন্তর্ভুক্তি করাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া চতুর্থ অর্জন ছিল বনাঞ্চল সংরক্ষণের জন্য নীতিমালা প্রণয়ন এবং পঞ্চম অর্জন ছিল কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য এই সম্মেলন আয়োজন করা হয় এবং বিশুদ্ধ পানি সংকটের কথা এখানে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বিশ্বব্যাপী পরিবেশের সংরক্ষণ ও উন্নয়নের জন্য জাতিসংঘের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কিয়োটো সম্মেলন। বৈশ্বিক তাপমাত্রা প্রতিরোধ বিষয়ক এই সম্মেলন জাপানের কিয়োটোতে অনুষ্ঠিত হয়। এতে গ্রিনহাউস গ্যাস উদ্গীরণ কমানোর কথা বলা হয়, কিন্তু অধিকাংশ রাষ্ট্র স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের কথা চিন্তা করে এই চুক্তি স্বাক্ষর করে। হেগ সম্মেলন বিশ্বব্যাপী পরিবেশের উন্নয়ন এবং পরিবেশগত ঝুঁকি মোকাবেলার জন্য জাতিসংঘ আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এটি নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত। এই সম্মেলনটি 2000 সালের নভেম্বরে অনুষ্ঠিত হয় এবং এতে বিশ্বের প্রায় 180টি দেশ অংশগ্রহণ করে। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন জাতিসংঘ আয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলন এটি। এই সম্মেলনটি 2002 সালে আগস্ট সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা জোহান্সবার্গে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আলোচনা করেন। এই সম্মেলনে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় তা হলো পানি ও পয়ঃনিষ্কাশন, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি উৎপাদনশীলতা এবং জীববৈচিত্র্য রক্ষা। কোপেনহেগেন সম্মেলন 2009 সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু শীর্ষক এই সম্মেলন আয়োজন করে জাতিসংঘ। মূলত বৈশ্বিক উষ্ণতা হ্রাস বা সীমিত করার জন্য এই সম্মেলনে জোর দেওয়া হয়। এই সম্মেলনে বিশ্বের 193টি দেশ অংশগ্রহণ করে। ইউএনইএফ এর কার্যক্রম জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা হলো ইউএনইএফ। এই সংস্থাটি পরিবেশের দূষণ রোধ এবং পরিবেশের সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী ভূমিকা পালন করছে। এই সংস্থা যে সকল বিষয়ে গুরুত্ব দিচ্ছে সেটা হলো বিভিন্ন পরিবেশ বিজ্ঞানীদের পক্ষে প্রশিক্ষণ দেয়া, গণমাধ্যমে পরিবেশ বিষয়ক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা এবং বিশ্বের প্রায় 140টি দেশের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য কার্যক্রম পরিচালনা। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সন্ধি চুক্তির ব্যবস্থা করা এই সংস্থাটি
একটি গুরুত্বপূর্ণ কাজ। এই সংস্থার উদ্যোগে লন্ডন ডাম্পিং কনভেনশন 1972, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস 1973, জেনেভা কনভেনশন অফ ট্রান্সবাউন্ডারি পলিউশন 1979, ওজোন লেয়ার প্রোটেকশন কনভেনশন 1985 এবং ব্রাসেল কনভেনশন অন হ্যাজার্ডাস ওয়াস্টেজ 1989 সম্পাদিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো নিরাপদে থাকো, ভালো থেকো।